দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং আছেন মোহাম্মদ রাশেদ খান, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। রিপন ভাই, আলোচনার শুরুতে একটু জানতে চাই যে গত 5 আগস্টের পরে 2024-এর অনেকেরই বক্তব্য ছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন না কেন। আজকে আপনার দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেছেন যে কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি এতদিন আসলে আসেননি কেন? নিরাপত্তার ইস্যু, মামলা, না রাজনৈতিক কৌশল? এত হিসেব নিকেশে যদি নাও যাই, তিনি আসছেন, এটি তো এখন সবচেয়ে বড় নিউজ, তাই না? এটা তো বড় বড় সংবাদ। নিশ্চয়ই এটা কি বলে, নিরাপত্তা ইস্যু তো একটা বড় রাজনৈতিক দলের একজন বড় নেতার জন্য নিরাপত্তা ইস্যু থাকার কথাও, না থাকার তো কথা না। এই দেশে তো বা উপমহাদেশেও আমি যদি বলি, ইভেন আপনি পাকিস্তানে বেনজির ভুট্টো অনেক দিন তার এক্সাইল পিরিয়ডটা যখন তিনি পাস করে যখন দেশে ফিরলেন নির্বাচন আগে, সেখান তো একটা বড় মাপের দুর্ঘটনা ঘটেছে। তো সুতরাং অনেক কিছুই তো একটা বড় রাজনৈতিক দলকে চিন্তা করতে, যদিও রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল নাগরিকের নিরাপত্তা বিধান করা। বাট এটা তো সত্য কথা যে 5ই আগস্টের পরে আমাদের বর্তমান যে পার্টিকুলার, যদি আমি পুলিশের কথা বলি, মূলত আইন শৃঙ্খলা রক্ষা করার প্রধান দায়িত্ব তো পুলিশের থাকে। আমাদের পুলিশের সেই যে মোরাল, যেটা স্ট্রেংথটা, এটা মানে যেখানে থাকা উচিত সেই জায়গাটাতে ছিল না বা এখনও নাই। তো সুতরাং এই ধরনের একটি ফ্রাজাইল স্টেট অফ ল এনফোর্সিং এনভায়রনমেন্ট, তখন তো আপনাকে চিন্তা করতে হবে সবারই, সেটা ওনার জন্য অনেকেই তো করতে হয়, আপনার বিষয়গুলো চিন্তা করতে হয়। আর পার্টির তো একটা সিদ্ধান্ত, সেটা তো শুধুমাত্র অন্যদের জন্য, সবার জন্য পার্টির সিদ্ধান্ত মানতে। পার্টির নেতৃবৃন্দ নিঃসন্দেহে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান যখন দেশে আসবেন, তার একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, পলিটিক্যালি কন্ডিউসিভ এনভায়রনমেন্ট বা সিকিউরিটি ওয়াইজ একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট থাকা উচিত। এটাও তো বিবেচনায় নিতে হয়েছে। আমি একটু রাশেদ খান, আপনার কাছে একটু জানতে চাই, যেমন রিপন ভাই বলছিলেন যে তারেক রহমানের ফিরে আসার একটা বড় ইস্যু, এইটা রাজনীতিতে আসলে বড় একটা ইম্প্যাক্ট তৈরি করবে বলে আপনার মনে হয়? এখন যে জটিল পরিস্থিতি রাজনীতিতে, নির্বাচন যদিও ফেব্রুয়ারিতে হবে বলা হচ্ছে, এটা নিয়ে তো এখনো আশঙ্কা রয়েছে। তারেক রহমান দেশে ফিরে আসলে রাজনীতিতে একটা শেপ আসবে। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। তারেক রহমান তিনি দেশের জন্য অনেক অবদান রেখেছেন এবং বিশেষ করে গণতান্ত্রিক আন্দোলনে দেশের বাইরে থাকার পরেও তার নিজ দল বিএনপিকে সংগঠিত রাখা এবং যুগপথে যে সকল দল ছিল তাদের সাথে সমন্বয় করা, এই কাজগুলো তিনি করেছেন। এবং এই গণঅভ্যুত্থানেও তার একটা ভালো ভূমিকা আছে, যেটা আমাদের দল গণ অধিকার পরিষদ সবসময় যেটি মূল্যায়ন করেছে। আমাদের সাথে যোগাযোগ ছিল অভ্যুত্থানের সময়। তো সে জায়গায় মানুষের প্রত্যাশা আছে যে তিনি দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরে আসুক। তো সেক্ষেত্রে রিপন ভাই যেটি বললেন যে নিরাপত্তার একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে এবং তার আরেক ভাই, তিনিও এক ধরনের মানসিক ট্রমার মধ্যেই বলা যায় তিনি মারা গেছেন, হত্যাকাণ্ডের শিকারও বলা যায় এক প্রকার। তো সেই জায়গায় বিএনপির হাল তো আসলে তিনি ধরে রেখেছেন। বিএনপির মতন একটি বড় দলের নেতৃত্ব দেওয়া, যেখানে তার আম্মা দীর্ঘ সময় কারাবরণ এবং অসুস্থ। তো সেই জায়গায় সামগ্রিক চিন্তায় তিনি হয়তো বা তার দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ তাকে হয়তো পরামর্শ দিয়েছেন আরেকটু পরিবেশ পরিস্থিতি ভালো হোক। তা যতটুকু শুনতেছি তিনি আসবেন। আমার মনে হয় যে যত দ্রুত সম্ভব তার মতন নেতৃত্ব দেশে আসা দরকার। এসে শুধুমাত্র নিজের দলের হালধারা না, দেশের হালধারা, মানুষের কল্যাণে সামনে থেকে কাজ করা, সেগুলো তার জন্য আসলে করা দরকার। নির্বাচন নিয়ে যে এখন একটা ধোঁয়াশা আসলে এখনো জনমনে কিন্তু রয়ে গেছে, উনি আসলে কি আসলে এই ধোঁয়াশাটা কেটে যাবে বলে মনে করেন? না, উনি আসা বা না আসার উপরে তো নির্বাচনের ধোঁয়াশা বা অন্য কোনো কিছু নির্ভর করে না। নির্বাচন সরকার তার নির্দিষ্ট যে টাইম ফ্রেম, সেই ফ্রেমের মধ্যেই নির্বাচনটা আয়োজন করবে। এক্ষেত্রে তিনি দেশের বাইরে থাকলে নির্বাচন হবে, আর দেশে থাকলে হবে না, বিষয়গুলো আসলে এরকম না। নির্বাচন তার নির্দিষ্ট গতি এবং যে
রোড ম্যাপ ঘোষিত হয়েছে তার মধ্যেই হবে। তবে তিনি দেশে থাকলে অন্যান্য দলগুলোর সাথে সমন্বয় করা, কথা বলা বা সরকারের সাথে একটা আলাদা ডায়লগ ওপেন করা, এটা দরকার। দেখেন এই মুহূর্তে সবথেকে বড় সংকট যে আমরা যারা গণঅভ্যুত্থানের শক্তি ছিলাম তাদের মধ্যে বিভাজন, এবং অনেকে বলছে নির্বাচনে যাব, অনেকে বলছে যাবে না, নানান ধরনের একটা সমস্যা সংকট আছে। তো সেক্ষেত্রে বিএনপির একদম মূল নেতৃত্বের জায়গায় কিন্তু এই মুহূর্তে তিনি রয়েছেন। তিনি দেশে থাকলে সবার সাথে আলাপ আলোচনা, সমন্বয় করা, বিভাজনটা কমানো, অনেকের চাওয়া পাওয়া থাকে, সেটা আসলে কাছে থাকলে সেটা মীমাংসা করা আসলে সহজ হয়। সেক্ষেত্রে তিনি দেশে থাকতে পারলে এই কাজগুলো দ্রুত সম্ভবপর হবে। নির্বাচন আমি মনে করি না যে আসলে তিনি দেশে দ্রুত সময়ের মধ্যে আসলে নির্বাচনের ধোঁয়াশা কেটে যাবে, বরং দেশে আসলেও ধোঁয়াশা বাড়তে পারে, আবার মানে না হতে পারে। এটা তো আসলে তার উপর ডিপেন্ড করছে না। এমন না যে নির্বাচনের ধোঁয়াশা তিনি তৈরি করেছেন, এমন না যে তিনি থাকলে ধোঁয়াশা কেটে যাবে, আবার তিনি না থাকলে ধোঁয়াশা হবে না, এরকম না। তো এরকম না। এখন বিএনপির বিপক্ষ যে দলগুলো রয়েছে, আমি যদি বলি জামাত বা এনসিপি, এদের উপরে একটা চাপ তৈরি হবে কিনা তারেক রহমান যদি দেশে ফেরে, এই প্রশ্নের উত্তর আমি নেব। আমি একটু রিপন আপনার কাছে জানতে চাই যে বিএনপির কেন্দ্র থেকে ভালো ভালো বার্তা দেওয়া হয়, আসলে তৃণমূল সব বার্তাই রিসিভ করতে পারছে না বা সেই সঠিক পথে চলতে পারছে না। এটা অনেক সময় বিএনপিকে সমালোচনার মুখে পড়তে হয়। তারেক রহমান দেশে ফেরার পরে কি তৃণমূলের এই বার্তাগুলো শক্তভাবে যাবে? তৃণমূল কি তখন কেন্দ্রের বার্তাগুলো বুঝতে পারবে বা সেই অনুযায়ী কাজ করবে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে বুঝতে হবে যে আমাদের দেশে মতান্তরে 64,000 68,000 গ্রাম, নাকি অনেকগুলো গ্রাম, এবং এই যে আমরা প্রায় 4,000-এর ওপর যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে অথবা যারা দলের সুনাম ক্ষুণ্ণ করেছে তাদের বিরুদ্ধে আমরা একটা পিউনিটিভ মেজার নিয়েছি। আপনি যদি একেবারে যদি সংখ্যাটা বিবেচনা করেন, 68,000 গ্রামের যে মানে যদি কেস স্টাডিগুলো যদি দেখেন, যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে বা পার্টি যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, মাত্র 4,000 মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা অনেক অনেক বড় না, কিন্তু আবার অন্যদিক থেকে অনেক বড় ঘটনাও, তাই না? তো আমি যে জিনিসটি মানে আপনাকে বলতে চাই, আপনার দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, পার্টি কিন্তু এখানে একটা শূন্য সহিষ্ণুতা নীতি আপনার গ্রহণ করেছে। এর মধ্যে তো ফাঁক গলিয়ে কোনো কোনো জায়গায় কোনো ঘটনা ঘটেনি তো তা না, ঘটেছে বলেই তো পার্টি ব্যবস্থা নিয়েছে। এটাকে খুব মেজরভাবে মানে একটা অনেক বড় রাজনৈতিক দল, এবং যেই দলের ব্যাপ্তিটা হচ্ছে সমস্ত একেবারেই, আপনি তৃণমূলের কথা বলেছেন বলে বলছি, যদি 68,000 70,000 গ্রাম ব্যাপী যদি হয়ে থাকে, সেখানে অনেক সময় টুকটাক ঘটনা ঘটেছে। কেউ কেউ শৃঙ্খলা ভঙ্গ করেছে, কেউ কেউ নিজেদের লোভ সম্বরণ করতে পারেনি, এটা তো সত্য কথা। এবং এই লোভ সম্বরণের ঘটনার কথা যদি বলি, এই ধরনের আমাদের অনেক আকাঙ্ক্ষা, অনেক প্রত্যাশা, অনেক অর্জনও ম্লান হয়েছে। যদি আপনি ধরেন যে 72 সালে দেশ স্বাধীন হওয়ার পরে এত মানে আপনার রক্তাক্ত মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে দেশটি পেলাম, এটার মধ্য দিয়ে যারা আপনার মানে এই মুক্তিযুদ্ধকালীন দুর্ভোগ পোহানো মানুষ, অথবা যে সমস্ত মানুষ মানে লড়াইতে অংশ নিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, তারা কি একটা নতুন বাংলাদেশে তাদের স্বপ্ন ছিল না? ছিল। যে সেই স্বপ্নটা কি আপনার পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে কি আমরা মানে পূরণ হয়েছিল? হয়নি। আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, চুরি ডাকাতি বলেন, রিলিফের মাল লুটতরাজ বলেন, কিন্তু ঘটনাগুলো ঘটেছে। ফলে মানুষের যে প্রত্যাশা সেগুলো অনেক ফেড আউট হয়েছে। এরকম বিভিন্ন সময় এই জাতির 54 বছর ইতিহাসে বিভিন্ন ঘাত প্রতিঘাতের যতবার বাক বদল হয়েছে, যতবার অভ্যুত্থান বলেন, সংগ্রাম বলেন, এর মধ্য দিয়ে মানুষ, প্রতিটি সংগ্রামের পেছনে তো মানুষের একটা ইচ্ছা থাকে, একটা লক্ষ্য থাকে, এবং সেই সংগ্রামে বিজয়ের পরেও মানুষের এক ধরনের প্রত্যাশা বাড়ে। এবারও 24-এর পরে মানুষের প্রত্যাশা অনেক 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 বেশি। এখন মানুষ একটা রাষ্ট্রটাকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়। মানুষ তো এখন সরকারকে একটা জবাবদিহিমূলক সরকার দেখতে চায়। মানুষ তো এখন শুধুমাত্র একটা 5 বছর জন্য নির্বাচিত সরকার চায় না। মানুষ তো এখন চায় যে তোমাকে আমি নির্বাচিত করেছি, তোমার যে কমিটমেন্ট ছিল, তুমি আমাকে যা যা বলেছো, যা বলে তুমি মানে নির্বাচিত হয়েছো, তুমি সেই কথাগুলো রাখতে পেরেছো কিনা, অথবা তোমাকে আমি একবারে 5 বছরের জন্য জমিদার আসনে বসিয়ে দিলাম, আর তোমাকে স্পর্শ করা যাবে না, তোমার পদত্যাগ চাওয়া যাবে না, তোমাকে ক্ষমতা থেকে নামানো যাবে না, তোমাকে ইমপিচ করা যাবে না, অথবা তোমাকে ইমপিচ করার উদ্দেশ্যে আমি নোটিশ দিতে পারবো। কারণ এগুলো আমাদের ব্যবস্থা ছিল না আমাদের পার্লামেন্টে। অনেক মোরাল টার্পিটিউডের অভিযোগে লর্ড অফ এমপিস ডিউরিং আওয়ামী লীগ টাইম
তারা তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছিল, কিন্তু আপনি কি কখনো দেখেছেন তাদের বিরুদ্ধে আমাদের সংসদ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? অথবা জনগণ যে ভোটার, মানে ভোটার তো ভোট দিতে পারেনি, তারপরও তাদের নামে কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছিল? হয়নি। আমাদের দেশের 54 বছর ইতিহাসে আমাদের পার্লামেন্টে একটা কমিটি অন এথিক্স, একটা নৈতিকতার মানদণ্ড, এমপিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো, নৈতিকতার অভিযোগগুলো বিচার বিশ্লেষণ করা বা তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার কোনো বিধান ব্যবস্থা কি আমাদের পার্লামেন্টে ছিল না। তো এইগুলো তো মানুষ এখন চায়। মানুষ তো চায় যে তার এমপির কোনো ভিডিও ভাইরাল না হোক, মানুষ তো চায় যে তার এমপি মানে দুর্নীতিগ্রস্ত হোক, মানুষ তো চায় না যেগুলো বিড়ি খাইতে পারে নাই, ঢাকা শহরে মাথা গোজার যাদের ঠাঁই ছিল না, হঠাৎ করে তারা মানে পরিবর্তন হয়ে যাবে, তাদের বেশভূষায় পরিবর্তন হবে, সম্পদ সহায়তে পরিবর্তন হবে। মানুষ তো এই জিনিসগুলো দেখতে চান। এখন চোখে আঙ্গুল দিয়ে দেখায়, বেটা চোরতা রিক্সায় এখন পাজেরও তো চড়ো কেন, মানুষ তো এই জিনিসগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চায়। কিন্তু কি দিস পিপল আর রিয়েলি হেল্পলেস। কিন্তু হেল্পলেস থাকতে 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 একটা পর্যায়ে কিন্তু একেবারে লন্ডভন্ড করে দেয়, যেটা আমরা 24-এ দেখলাম, এবং মানে গোষ্ঠী শুদ্ধ পালাতে হয়। তো এই দিজ আর দ্য এক্সপেকটেশন, দিজ আর দ্য ম্যানিফেস্টেশনস। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সোজা কথা, আমি একটা কথাই বলতে চাই, আমার নিজের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, যা কিছু দেখেছো, যা কিছু ঘটেছে, যা কিছু ঘটিয়েছ, মানে যে পরিবর্তনটা এনেছো, এই পরিবর্তনটা সাস্টেইনেবল হতে হবে, এই পরিবর্তনটা ধরে রাখতে হবে। এক্স্যাক্টলি। আমি একটু রাশেদ আপনার কাছে একটু জানতে চাই, যেটা আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, যে তারেক রহমান দেশে ফিরলে কি অন্যান্য রাজনৈতিক দলের উপর একটা চাপ তৈরি হবে কিনা, ওনার প্রেসেন্সটা একটা বড় ফ্যাক্টর হবে কিনা রাজনীতিতে? তাহলে কি আপনি আসলে তাকে দেশে ফিরিয়ে আনবেন অন্যান্যদের উপর চাপ দেওয়ার জন্য? না, ওনার দেশে উনি আসতেই তার মানে তিনি মানে রাজনীতিতে একটা চাপ তৈরি হবে, সংলাপ সমঝোতা। জি, আমি সেটাই বলছি যে অন্যদের উপর চাপ না, তিনি দেশে আসলে বরং সবার সাথে আলোচনা, একটা পজিটিভ, আমার মনে ইতিবাচক পরিবর্তন আসবে, আমি নেগেটিভ ভাবে দেখতেছি না। এবং সবার সাথে তিনি যদি বসেন, কথা বলেন, এই মুহূর্তে তো আসলে বিএনপি সব থেকে বড় দল, আওয়ামী লীগ একটি দল ছিল, কিন্তু তারা তো আসলে ভ্যানিশ হয়ে গেছে, তাদেরকে আর কাউন্টেবল না। এবং জাতীয় পার্টি বলেন, 14 দল বলেন, তারাও গোনার বাইরে, তারাও শেষ হয়ে গেছে, ফ্যাসিবাদ এবং তার দোসররা। এই মুহূর্তে তাহলে সব থেকে বড় দল মানে বিএনপি, এরপরে জামাত ইসলাম, যেটি মানুষ মনে করে, এরপরে আমরা তরুণরা যারা আছি, আমরা তো একটা সংগ্রামের মধ্য দিয়ে বড় হচ্ছি। তো সেই জায়গায় আমার মনে হয় তিনি দেশে থাকলে সবার সাথে আলাপ আলোচনা এবং সবাইকে নিয়ে একসাথে নির্বাচন, একটি আনন্দমুখর পরিবেশে, সেই ক্ষেত্রে তিনি একটি ভালো ভূমিকা রাখতে পারবেন। এক্ষেত্রে চাপের বিষয় না। দেখেন, জামাতের পক্ষ থেকে কিন্তু যতই বক্তব্য দেওয়া হোক, তারা কিন্তু ঠিকই যখন লন্ডনে গিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সাথে সাক্ষাৎ করেছেন, জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, তার মানে জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার প্রতি অনেকের আস্থা আছে। এই মুহূর্তে তো সব থেকে সমালোচনা বেশি জামাতই করছে, তারপরেও দেখেন আলাপ আলোচনার জায়গাটা কিন্তু রয়েছে। তো দেশে থাকলে এর পরিধি আরো বাড়বে। আমি মনে করি গণ অভ্যুত্থানের পরে সবার মধ্যে আলোচনা, একই সাথে আমাদের আগামী নির্বাচনটা কেমন হবে, সেই নির্বাচনে দলগুলোকে একসাথে নিয়ে কিভাবে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া যায়, সেটা শুধুমাত্র এই নির্বাচন কমিশন বলেন সরকারের দায়িত্ব না, এই দায়িত্ব বড় দল হিসেবে বিএনপির উপরে অনেকটা যায়। বিএনপি যদি মনে করে না আমরা একাই নির্বাচন করবো, অন্যরা গেলে যাক, না গেলে না যাক, এটা বিএনপির জন্য সবচেয়ে বড় ক্ষতি। বিএনপি তো এমন কথা বলেনি না, আমি কথার কথা বলছি, এটা আমার একটা অ্যানালাইসিস, যে বিএনপির উচিত হবে যে সবাইকে নিয়ে বসা, আলোচনা করা, কথা বলা। যেমনিভাবে ফ্যাসিবাদ বিরোধী লড়াইটা যখন হয়েছে, তখন কিন্তু বিএনপি সবার সাথে কথা বলেছে, আমি নিজে বিষয়গুলো জানি, যে বিএনপি সবার সাথে কথা বলেছে, আলোচনা করেছে, ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, এই গণ অভ্যুত্থানে সবার ভূমিকা আছে। মনে করেন যে আমরা 100টি দল একসাথে আন্দোলন করেছি, এখন আমরা 90টি দল মিলে 90% পতন ঘটালাম, আর একটি দল 10%, তার মানে কি সবার ভূমিকা আছে। তো সবার যেহেতু ভূমিকা আছে, এই জন্য আমরা মনে করি যে আগামীতে আসলে এই সবার ভূমিকাকে সমন্বয় করে কিভাবে আসলে সরকারে অন্তর্ভুক্ত করা যায় বা সবার পার্টিসিপেশন নিশ্চিত করা যায়, সেটা কিন্তু আমাদের সবার দায়িত্ব। এই কাজটা না করতে পারলে সংসদের বাইরে যারাই থাকবে তারা একটা কেওয়াস সৃষ্টি করবে। দেখেন, গণ অভ্যুত্থানের পরে বা যুদ্ধের পরে বা বিপ্লবের পরে যে সকল রাষ্ট্রে জাতীয় সরকার বলেন বা এক ধরনের জাতীয় ঐক্য সৃষ্টি হয়নি, সেই সকল দেশ ধ্বংস হয়ে গেছে। আর যেখানে যেখানে ইউনিটি তৈরি হয়েছে, সেই দেশগুলো আসলে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করেছে। বাংলাদেশের 54 বছরের ইতিহাস কিন্তু এই যুদ্ধ, আন্দোলন, সংগ্রাম, বিপ্লব, অভ্যুত্থান এর মধ্য দিয়ে গিয়েছি।
তো এইবার তো আমাদের হাতে সময় এবং সুযোগ এসেছে দেশটা গঠন করার, জাতিকে গঠন করার। এই সুযোগটা কাজে না লাগিয়ে যদি আমি আপনার বিরুদ্ধে বলি, আপনি আমার বিরুদ্ধে বলেন, সারাক্ষণ ওই আওয়ামী লীগ বিএনপির যে একজন আরেকজনকে বলেছে, আমরা যেটা দেখেছি, ওই রাজনীতিতে মানুষ এখন চায় না। এখন মানুষ চায় খুব পজিটিভ রাজনীতি। ভাই যেটা বললো যে একজন এমপি হবে, এমপি হওয়ার সাথে সাথেই তার 10তলা বাড়ি, এমপি হওয়ার সাথে সাথেই থাকতো গ্রামে, সে গুলশানে ফ্ল্যাট কেনে, মানে এমপি হওয়ার সাথে সাথে তার পিছনে বিশাল বহর, তাকে প্রোটেকশন দিতে হয়, এমপি হওয়ার সাথে সাথে তার মানে ওই আপনার 5 স্টার হোটেলে আড্ডা দিতে হয়, গ্রামের চার দোকান সে আর বোঝে না। তো এইটা তো মানুষ চায় না। ঠিক এখন মানুষ চায় খুব স্বাভাবিক একটা নেতা। এখন আর ওই মানে অস্বাভাবিক নেতা কিন্তু মানুষ পছন্দ করে না, চায় না। এই কারণে আমার মনে হয় যে আমাদের ভিতরে পরিবর্তনটা দরকার। আপনি যেটি ভাইকে প্রশ্ন করলেন যে বিএনপির তৃণমূল, এটা কিন্তু কন্ট্রোল করা দরকার। সিনিয়র নেতৃবৃন্দের যে ধরনের বক্তব্য, আচরণ, যে ধরনের চিন্তা, এটা কিন্তু তৃণমূল অনেকটা আসলে এটা মানে এক প্রকার মানে এলোমেলো করে ফেলতেছে। আপনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন, নিউজগুলো দেখেন। তো এইগুলো আসলে কন্ট্রোলের মধ্যে আনা দরকার, কারণ এদেশে মানুষ পরিবর্তন চায়। একই সাথে শুধু বিএনপি না, সেটা আমাদের ক্ষেত্রে বলেন, গণ অধিকার পরিষদ, এনসিপি বলেন, জামাত বলেন, সবার তৃণমূলে কিছুটা আসলে এক ধরনের আমার মনে হয় যে তাদের ভিতরে এক ধরনের দুশ্চিন্তা। আপনি যেটা বলছিলেন যে সাধারণ মানুষ একজন স্বাভাবিক বা সাধারণ নেতাকেই এমপি হিসেবে দেখতে চায়, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা যেই রাজনীতিবিদদের থেকে যেই আচরণটা আশা করেছিলাম, রিপন ভাই আপনার কাছে একটু জানতে চাই, রাজনীতিবিদরা সবাইকে আসলে সেই দায়িত্বশীল আচরণটা আসলে করলো 5 আগস্টের পরে? মানে এটা ঠিক যে কিছুতে তো ব্যত্যয় ঘটেছে, কিছু কিছু মানে কিছুটা তো হতাশার কারণ ঘটেছে, তো কোনো সন্দেহ নেই। আমি যে কথাটি বলতে চাই আপনার এই অনুষ্ঠানে আপনার দর্শকদের উদ্দেশ্যে, সেটা হলো যে আপনার আন্দোলনের সকল পক্ষ, সকল শক্তিসমূহ, ছোট বড় এইগুলো বিবেচনা করার কোনো সুযোগ নেই। আমি জানব সকল পক্ষসমূহ একটা ব্যাপারে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উপনীত করার জন্য আমাদের এখন যে ডেমোক্রেটিক ট্রানজিশনটা যাচ্ছে, এই ট্রানজিশনটা কিন্তু সবাইকে সহযোগিতা করতে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। যার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান খুব ক্যাটেগরিক্যালি বলেছিলেন যে আন্দোলনের সংগ্রামে যারা আমরা একসাথে ছিলাম, রাজপথে ছিলাম, একসাথে আমরা যারা সরকারের পতন ঘটিয়েছি, নির্বাচনের পরে সবাইকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। এই যে জাতীয় সরকার গঠনের যে ভাবনাটি, এটা কিন্তু 5ই আগস্টের মানে পরে উনি দেননি, 5ই আগস্টের আগে থেকেই দিয়েছেন। এবং আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে আপনার এই 5ই আগস্টে মানে 2024-এর 5ই আগস্টের আন্দোলনটা যখন চূড়ান্ত রূপ লাভ করলো, আন্দোলনটা তো অনেক বছর ধরে, 16টা বছর ধরে আন্দোলনটা চলছিল। তো এটা একটা কালমিনেশন, এটা একটা চূড়ান্ত জায়গা তো পৌঁছবে, তাই না? যে কোনো জিনিসটা একটা চূড়ান্ত লক্ষ্য থাকে, একটা পরিণতি থাকে। সেই পরিণতিটাই ছিল 24 জুলাই আগস্টের এই 36টা দিন। তো এইটার মধ্য থেকে আমি বারবার যে কথাটি বলবো, মানুষের প্রত্যাশার মানে হোক, মানে ব্যাঘাত ঘটুক, অথবা মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন এটা যাতে না আসে, যে অতীতের মতো তারা যাতে না বলে যে অতীতে যেভাবে মানুষের সমস্ত প্রত্যাশার ফুলগুলো যেভাবে ঝরে গিয়েছে, অথবা এই দেশের যারা পলিসি মেকিংয়ে যারা এসছেন, যারা রাজনীতি যারা মানে পরিচালনা করেছেন, তারা সেই মানুষের প্রত্যাশার জায়গাটিকে কনসলিডেট করতে পারেন না, অথবা বারবার বাংলাদেশ পথ হারিয়েছে, বাঁক হারিয়েছে। এখনও যেন এটা মনে না হয় যে না বাংলাদেশ তার গতিমুখ বদলে ফেলছে, মানে অর্থাৎ প্রত্যাশার জায়গার গতিমুখটা বদলে ফেলছে। এটা যেন মানুষের মধ্যে হতাশাটা না আসে। এটার জন্য সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে এবং যত দূর সম্ভব, রাজনীতিতে তো প্রতিযোগিতা থাকবে, ইস্যু ওয়াইজ আপনার প্রতিযোগিতা থাকবেন, আপনার নতুন ভাবনা, নতুন কথা আপনি বলবেন না, নিশ্চয়ই আপনি বলবেন, কিন্তু সেটা বলতে যে অপরকে ছোট না করা, অপরকে আপনার আঘাত না করা, আঘাত বলতে সেটা আমি শারীরিক কথা বলছি না, যে মানে কোনোভাবেই যেন এক্স্যাক্টলি এইটা যাতে না হয়, কাউকে ছোট না করা। মনে রাখতে হবে যে আপনি যদি একও হন, আপনার পাশে যখন শূন্যটা বসে তখন কিন্তু আপনি 10 হয়ে যান। আপনার সাথে আরেকটা শূন্য যখন বসবে তখন আপনি 100 হন। শুধু শূন্যগুলোকেও কিন্তু আপনার উপেক্ষা করা যাবে না। আমি রাশিদ খান আপনার কাছে একটু জানতে চাই যে জাতীয় পার্টির ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই আসলে রাজনীতির মাঠটা গরম রয়েছে এবং গতকালকেও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং জাতীয় পার্টির নেতারা বলছেন যে গতকালকে যে হামলাটা হয়েছে এটা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাই চালিয়েছেন এবং জাতীয় পার্টির মহাসচিব দাবি করেছেন যে আপনাদের নিবন্ধন বাতিল করা হোক এবং 24 ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হোক। আপনারা আসলে কেন জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করলেন, এরকমের অভিযোগ কেন আসলো?
আপনার কাছে যদি আমি প্রশ্ন করি, জাতীয় পার্টির যে নেতা আপনি বলছেন তারা কি আসলে নেতা, নাকি ফ্যাসিবাদের উচ্ছিষ্টভোগী এক ধরনের দোসর? তারা তো উচ্ছিষ্ট ভোগ করেছে, তাই না? সুতরাং তাদেরকে আর নেতা বলা যায় না এবং জাতীয় পার্টিকে দল বলা যায় না। যখন 24-এর নির্বাচন, এই 24-এর নির্বাচনের আগে জিএম কাদের ভারতে গেল এবং ভারত থেকে ফিরে এসে সে বলল যে কার সাথে আলোচনা হয়েছে, কি আলোচনা হয়েছে সেটা ভারতের অনুমতি ছাড়া বলতে পারবো না। তার মানে জাতীয় পার্টি বাংলাদেশের কোনো দল না, এটা ভারতের দল। এবং যাদেরকে নেতা বলা হচ্ছে এরা তো নেতা না, এরা হচ্ছে রাজনীতির খলনায়ক। এরা টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে বিক্রি হয়। সুতরাং এই ফ্যাসিবাদের দোসর তারা তো আসলে সবসময় হাসিনার পা চেটেছে। এখন তারা নানান ধরনের নানান বক্তব্য দিবে। দেখেন, গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে হামলা করে নাই। বিক্ষুব্ধ ছাত্র জনতা বিভিন্ন সময় কিন্তু সেখানে গিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। যেমনটি আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে। এখন যদি আপনি বলেন, আওয়ামী লীগের নেতারা এসে বলে যে অমক দল আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে, ধানমন্ডি 32 সেটাও কিন্তু ছাত্র জনতা গুড়িয়ে দিয়েছে। এখন ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসর তাদের উপরে মানুষের ক্ষোভ থাকবে। এখন সেই ক্ষোভের জায়গায় একটা ঘটনা তারা ঘটাইলো, তার দায়িত্ব আমি নিতে পারি না। আমার দল গণ অধিকার পরিষদ তো কোথাও বলে নাই যে আমি জাতীয় পার্টির কার্যালয় আমি ভাঙচুর করে আমি উড়িয়ে দিব। আমরা তো এটা বলি নাই। নুরুল হক নূর কি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়ে মার খেয়েছে? আমরা সেখানে গিয়ে মার খেয়েছি। আমাদের কার্যালয়ের সামনে এসে আপনার হামলা চালানো হয়েছে, আমাদের কার্যালয়ের সামনে। আমাদের কার্যালয়ের মধ্যে সেনাবাহিনী এবং পুলিশের কতিপয় সদস্য ঢুকে ভাঙচুর চালিয়েছে। বাথরুমের মধ্যে যারা আশ্রয় নিয়েছিল তাদেরকে বের করে তাদেরকে নির্যাতন করা হয়েছে। সবাই ভিডিও দেখেছে, সবাই দেখেছে। তো এখন সেই জায়গায় এই ঘটনার সূত্রপাত কিভাবে? আমরা যখন মিছিল নিয়ে যাচ্ছিলাম তখন পিছন থেকে জাতীয় পার্টি আমাদের আক্রমণ করে এবং এর মধ্যে আওয়ামী লীগ ছিল। আজকে দেখেন যে পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে এই হত্যা মামলার আসামিরা যাদের নামে মামলা রয়েছে তারা দোয়া করতেছে, আলোচনা করতেছে। গতকাল রাতেও তারা এসেছে। একদিকে বলা হচ্ছে যে জিএম কাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, তার নামে মামলা রয়েছে, এরকম তো বিভিন্ন সময় আমরা শুনেছি। আবার সেই জিএম কাদেরকে সেনাবাহিনী এবং পুলিশের কতিপয় সদস্য প্রোটেকশন দিয়ে তুলে দিল। তার মানে কি? তার মানে জাতীয় পার্টিকে আগামীতে যে বিরোধী দল বানানোর একটি প্রক্রিয়া চলছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, ভারতীয় গোয়েন্দা সংস্থা, সেইখানে আমরা আঘাত করেছি, সেই পরিকল্পনা ফাঁস করেছি। এই কারণে নুরুল হক নূরের উপর ক্ষুব্ধ হয়ে এই ধরনের আঘাত করা হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাহেব দেখতে গিয়েছে। আমার বক্তব্য না, উনি দেখে এসে কি মিডিয়াতে কি বলেছে যে নুরুল হক নূরের অবস্থা খুবই খারাপ। একটা মানুষের নাকটা ভেঙে ফেলা হয়েছে, তার চোয়াল ভেঙে ফেলা হয়েছে, তার চোখের নিচে আঘাত করা হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে। এগুলো কিসের সিমটম? আপনি মানে একটা ছত্রভঙ্গ করতে গিয়ে কার তো পায়ে আঘাত লাগতে পারে, পিঠে লাগতে পারে, মাথায় কেন? একটা নাই, বারবার কেন? বুঝলাম যে একটা নাই, ভুলে লাগছে, তা বারবার কেন মাথায় আঘাত করতেছেন? উদ্দেশ্য কি? জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয়, আগামী নির্বাচন যদি তারা না করতে পারে, সেক্ষেত্রে আসলে লাভটা কার হবে? জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি কি শুধুমাত্র দোষর হওয়ার জন্য, না তার ভোটের দিকে অনেক রাজনৈতিক দলের চোখ রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমি গত কয়েকদিন এটা নিয়ে অনেক কথা বলেছি। নাম্বার ওয়ান, আমি রাশেদের সাথে একমত। আমি নিজেও কয়েকটা টকশোতে গতকালকেও বলেছি, গত পরশু বলেছি, জাতীয় পার্টি ইনফ্যাক্ট ইট ইজ নট এ পলিটিক্যাল পার্টি। এটাকে কখনো পলিটিক্যাল পার্টি হিসেবে এটাকে আমি গণ্য করিনি। দিস জাতীয় পার্টি ওয়াজ ক্রিয়েটেড বাই ইন্ডিয়া স্ট্রেইট। আপনার যদি আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর পরে শেখ মুজিবুর রহমানের 75 সালের ঘটনার পরে যদি তখনকার যদি কিছু বই পুস্তক যেগুলো ছাপা হয়েছিল, সেখানে খুব স্ট্রেট একটা কথা ছিল। জেনারেল ওভান বলে ভারতের একজন গোয়েন্দা সংস্থার প্রধান অথবা একজন সেনাপতি বা মানে একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন, সামরিক কর্মকর্তা। তার নেতৃত্বে জাসদ নামে একটা দল গঠন, মানে অর্থাৎ তার গাইডেন্সে জাসদ নামে একটা দল বাংলাদেশে গঠিত হয়েছে বলে এই ধরনের একটা আলোচনা বলেন, মানে এই ধরনের একটা আলোচনা ছিল, মানে বইতে উল্লেখ ছিল। তো জাতীয় পার্টিটা ক্রিয়েট হয়েছিল ইন্ডিয়ান ইন্টারেস্টে। আপনি দেখবেন যদি গত 16 বছরে 15 বছরে আওয়ামী লীগ শাসনামলে যদি জাতীয় পার্টির রোলটা যদি দেখেন, এবং যদি ভারতের দিদেন ফরেন সেক্রেটারি সুজাতা সিংয়ের মিটিং উইথ এরশাদের নানা মুভমেন্ট, দৌড়ঝাঁপগুলো যদি দেখেন, এটা কখনই বাংলাদেশের পলিটিক্যাল ম্যাটার্সে এটার কোনো রোল ছিল না। এই পার্টি অলওয়েজ মানে আপনার ইন্ডিয়ান ইন্টারেস্ট সার্ভ করেছে, এবং ইন্ডিয়ান ইন্টারেস্টের প্রধান শক্তি ছিল তখন আওয়ামী লীগ। আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের নির্বাচনকে সহযোগিতা করা, বৈধতা দেওয়া,
পার্লামেন্টকে বৈধতা দেওয়া। এই জন্য আমি আওয়ামী লীগ আমলে আমি জাতীয় পার্টিকে আমি বলতাম এটা ফেক অপোজিশন ইন পার্লামেন্ট। তাদেরকে এই কথাটা প্রথম আমি উচ্চারণ করতাম যে তারা একটা ফেক অপোজিশন, নট অ্যান অপোজিশন ইন পার্লামেন্ট, এটা ফেক অপোজিশন। আওয়ামী লীগ দিদেন আওয়ামী লীগের নন ইলেক্টেড গভর্নমেন্ট তারা একটা ফেক অপোজিশন মানে ক্রিয়েট করেছিল পার্লামেন্টে। এই ফেক অপোজিশন, ফেক পার্টি অথবা ইন্ডিয়ান স্পন্সর পার্টিটা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের যে কোনোভাবেই হোক আপনার কোনো ক্ষেত্রে মানে কোনো ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য অথবা তাদের পারপাস তারা সার্ভ করেছে। সুতরাং জাতীয় পার্টির পলিটিক্যাল এন্টিটি সম্পর্কে আমার অবস্থান অত্যন্ত পরিষ্কার। এটা আমার ব্যক্তিগত অবস্থান, আমি নিজে পেশাদার সাংবাদিক, সেই হিসেবে এটা আমার দৃষ্টিভঙ্গিও বলছি। এটা আমার দলীয় দৃষ্টিভঙ্গির কথা বলি, এটা আমার নিজের দৃষ্টিভঙ্গির কথা উচ্চারণ করেছি। আজকে আমি আমার পত্রিকা অফিসে যখন বেরোই আমি নিজে একটা মানে নিউজের দিকে আমার নজর পড়লো। রংপুরে ওদের এখন সিটিং মেয়র কিনা আমি জানি না, বাট ওয়ান্স হি ওয়াজ মেয়র অর লাইক দ্যাট, মুস্তাফিজুর রহমান বোধহয় লোকটার নাম। তো তার একটা কমেন্ট, সে আবার তো জাতীয় পার্টির মানে দে হ্যাভ লড অফ কো চেয়ারম্যান, ওই পার্টি তো মানে মফস্বলেও অনেক কো চেয়ারম্যান থাকে। তো ওই কো চেয়ারম্যান মানে সে ক্লেম করেছে যে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন দাগি নয়, ক্লিন ইমেজ, মামলা নাই ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ সোজা কথা, তাদেরকে তারা যদি আওয়ামী লীগতে নমিনেশন জাতীয় পার্টিতে আসে, তারা নমিনেশন চাইলে তাদের নমিনেশন দেওয়া হবে। এবং গোপালগঞ্জ এবং আরও পার্শ্ববর্তী কয়েকটা জেলার কথা উল্লেখ করেছে, এখানে আওয়ামী লীগের একটা শক্ত বেজ আছে, ওরা ইচ্ছা করলে এখানে আসতে পারে। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে পাকিস্তানে আপনার ইমরান খানের পার্টির কথা আপনার নিশ্চয়ই মনে আছে। ইমরান খানের পার্টি পাকিস্তানে বোধ হয় তার তেহরিক ইনসাফ পার্টি যেটা, সেই পার্টিটা ওখানে ইলেকশন করতে তারা আইনত বোধহয় তাদের ছিল, তারা সেখানে মানে স্বতন্ত্রভাবে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করে ওখানকার অপোজিশনের সাথে এক ধরনের জানান দিয়েছে। ইয়াস, আওয়ামী লীগ মে হ্যাভ এ প্ল্যান, তাদের যে মানে তারা যে ফেক অপোজিশনটা ক্রিয়েট করেছিল, এটা তাদের একটা, এই পার্টি তাদের একটা বেনিফিশিয়ারি পার্টি। তাদের এই দুঃসময়ে তারা যদি জাতীয় পার্টিকে পলিটিক্যালি যদি ইউজ করতে পারে বা নির্দেশিত হয়ে যদি জাতীয় পার্টি যদি ব্যবহৃত হয়, এটা তো আপনি সেক্ষেত্রে বিএনপি জাতীয় পার্টির ব্যাপারে বিএনপির অবস্থানটা কি? বিএনপি তো জাতীয় পার্টির নিষিদ্ধ এখনো চাইনি। ওয়েল, আমরা কিন্তু যেটা আমরা তো একটা রাজনৈতিক দল, আমরা যে কোনো ইস্যুটাকে রাজনৈতিকভাবে তো আমরা দেখতে চাইবো। আমি তো বলবো না যে তুমি এটাকে মানে আমি ঠিক মানে মফ ক্রিয়েট করে আমি মানে বলতে পারবো না যে তুমি এটাকে এখন তুমি শাটডাউন করো বা এটা করো, অমুক করো, তমুক করো। ইট ইজ বেটার, আমরা তো আমাদের মানে তাদের সম্পর্কে তো আমাদের পর্যবেক্ষণ আছে, হোসেন মোহাম্মদ এরশাদ সম্পর্কে আমাদের পর্যবেক্ষণ আছে, তার মিসেস রওশন এরশাদ সম্পর্কে আমাদের পর্যবেক্ষণ আছে। এবং এটা নিয়ে বহুবার কথা বলেছি যে বাংলাদেশে একটা সোকল্ড অপোজিশন লিডার ছিল, তিনি পার্লামেন্টে যেতেন না। পার্লামেন্টে না যে তিনি মাসের পর মাসে তিনি মানে ভাতা উত্তোলন করতেন, সুযোগ সুবিধা উত্তোলন করতেন, যার জন্য আমি বলেছি সংস্কারে তো একটা বিধান থাকা উচিত ছিল যে পার্লামেন্টের মেম্বারদের এটা পার্ট টাইম জব না, এটা ফুল টাইম জব। তাই না? আপনার দলের এই অবস্থানটা আসলে এখনো আসলে বুঝতে পারিনি জাতীয় পার্টির ব্যাপারে। তারা আসলে নিষিদ্ধ কিন্তু চাচ্ছে না, এবং আপনার দলের নেতারাই বলছেন জাতীয় পার্টি রাজনৈতিকভাবে কাগজে কলমে নিষিদ্ধ হোক, এরকমের কিন্তু কোনো বক্তব্য আমি শুনিনি। জাতীয় পার্টিকেও কি আপনারাও কি আওয়ামী লীগের মতো একটা বিরোধী দল হিসেবে চান কিনা, এই প্রশ্নটার উত্তর আমি নেব। জনাব রাশেদ খান, আপনার কাছে একটু জানতে চাই যে 14 দলের তো অনেক দলই ছিল, আপনারা যাদেরকে দোসর বলেন বা দেশের মানুষ যাদেরকে দোসর বলে, সেই জাসদ বা ওয়ার্কার্স পার্টি, এই দলগুলোর বিরুদ্ধে আপনারা কোনো শক্ত অবস্থান কিন্তু পদক্ষেপ নেননি, কোনো কর্মসূচি নেননি। জাতীয় পার্টির ক্ষেত্রে কেন নিচ্ছেন? জাতীয় পার্টির ভোটটা বেশি দেখে? ধন্যবাদ। দেখেন, আমার মনে হয় আমাদের ব্যানারে যে লেখাটা ছিল, আপনার কাছে হয়তো লেখাটা পৌঁছায়নি, না, স্পষ্টভাবে লেখা ছিল জাতীয় পার্টি ও 14 দল। তার মানে কি শুধুমাত্র জাতীয় পার্টি না, 14 দল, অর্থাৎ আমাদের অবস্থান ক্লিয়ার। এবং এই আন্দোলন শুধুমাত্র এখন না, আমরা এর আগে একাধিক আন্দোলন করেছি, কিন্তু অন্য আন্দোলনগুলো খুব শান্ত হয়েছে, তো এই জন্য মানে মেসেজটা সবার কানে কানে যায়নি। এবার যেহেতু একটু বিশৃঙ্খলা হয়েছে, এবার সবাই জেনে গেছে। তবে সমস্যা আবার জাতীয় পার্টির সাথে হয়েছে, তো এই জন্য 14 দল নিয়ে আলোচনায় আসেনি। তবে আমরা কিন্তু প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছিলাম, প্রধান নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছিলাম, এমনকি আমি নিজে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছিলাম। তার মানে এইটা আমাদের ধারাবাহিক আন্দোলন। এখন বিএনপি এই আন্দোলনে কতটুকু আসবে না সেটা বিএনপির দলীয় সিদ্ধান্ত, কিন্তু আমাদের তো একটা নির্দিষ্ট চিন্তা আছে। আমরাও তো পলিটিক্স করি, প্রত্যেকটা দলের সাথে প্রত্যেকটা দলের A to Z মিলে যাবে এরকম না। তো আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে
পল্টন অবরোধ করেছি। বিএনপি তাদের মতো করে তারা বিচার চেয়েছে, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে যেটা বিএনপি বলেছে, কিন্তু বিএনপি আবার সড়ক অবরোধ করে নাই। এটা বিএনপির দলীয় হয়তো সিদ্ধান্ত, কিন্তু আমাদের সিদ্ধান্ত যে চাপ সৃষ্টি না করলে এই সরকার কিছু করবে না। ঠিক একইভাবে এই যে মুস্তাফিজুর রহমান মোস্তফা সম্ভবত নাম, সাবেক আপনার ডামি মেয়র রংপুরের, সে আজকে বক্তব্য দিল যে যারা আওয়ামী লীগের মধ্যে ক্লিন ইমেজের তারা জাতীয় পার্টির নমিনেশন পাবে। তার মানে কি? তার মানে আমরা যে বক্তব্য দিচ্ছি সেটার প্রমাণে যে এই মোস্তফা করে দিল, এবং সে জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদেরের ডান হাত। তো এই ব্যক্তি হয়তো এনিহাও পান একটু বেশি খেয়ে ফেলাইছে, মানে সে একটু জর্দা বেশি খায়, তো গরমে গরমে আজকে এটা পাবলিশ করে ফেলাইছে, বুঝছেন? এখন গোপন তথ্য তো ফাঁস হয়ে গেল। এই যে ভাই যেটা বললেন জাতীয় পার্টি মনের কথা বলে ফেললো, এই যে নিউজ কিন্তু আপনার ভাই দিল। তো দেখেন জাতীয় পার্টি যে একটি ভারতীয় প্ল্যানের সামনের দিকে অগ্রসর হচ্ছে সেটা কিন্তু ফাঁস হয়ে গেছে। এবং আমি আপনাকে বলি, খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই তথ্য আমি নিজে পেয়েছি। যদি বলি যে সরকারের খুব গুরুত্বপূর্ণ জায়গা, সরকারের মধ্যে দুইটা সরকার, এটা তো আপনি জানেন, মানে সরকার কিন্তু একটা না, সরকার কিন্তু এই মুহূর্তে দুইটা। হ্যাঁ অবশ্যই, আমি প্রধান উপদেষ্টাকে নিজে বলেছি, মানে প্রধান উপদেষ্টা মানে আপনারা তো একটা সরকার আর একটা অদৃশ্য সরকার, সেই অদৃশ্য সরকারকে আপনাদের কথা শোনে, বোঝার চেষ্টা করেন, নাম না বলি, শুনে তিনি কিন্তু উত্তর দেননি, তিনি নোট করেছেন, আমার অনেকগুলো কথা তিনি নোট করেছেন। তো যাই হোক, এই অদৃশ্য সরকারের কেউ কেউ এই জাতীয় পার্টি এবং এর সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা তারাও কিন্তু জড়িত, জাতীয় পার্টিকে সামনে রেখে এখন আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায়। দেখেন এই বাংলাদেশে রাজনৈতিকভাবে জাতীয় পার্টির কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোন দল? আপনি নাম বললেন তো সাংবাদিক হিসেবে, রিপন ভাই, নিশ্চয়ই আপনারা। সুতরাং আমি মনে করি এই ফ্যাসিবাদ এবং তার দোসরদের বিরুদ্ধে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বিএনপিকে এক নম্বরে থাকা উচিত। জানি না বিএনপির কৌশলগত ভূমিকা কি হবে, তবে অন্যরা যদি সামনে থাকে বিএনপির উচিত অন্তত তাদেরকে পিছন থেকে হলেও সাপোর্ট দেওয়া। কারণ এরা যদি ফিরে সবার আগে কিন্তু আমাদেরকে ধরবে, বিএনপিও ছাড় পাবে না। বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ছিল, তার মানে কি আজকে হয়তো আপনার জাতীয় পার্টির নেতারা বলছে যে আমাদের রক্ষা করার দায়িত্ব এই মুহূর্তে বিএনপির। এরপরে দেখলাম রুহুল কবির রিজভী ভাই একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল, বক্তব্য দিয়েছে। তো আজকে আবার আপনার মানে জাতীয় পার্টির নেতারা তারা কিন্তু অনেকটা যেটি করছে যে একসময় আওয়ামী লীগের কাছে মানে দয়া দাক্ষিণ্য চেয়েছে, এখন বিএনপির কাছে দয়া দাক্ষিণ্য চাচ্ছে। বিএনপি কতটুকু দিবে জানি না, তবে বিএনপি কিন্তু সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্লে বয় এরশাদের এই সার্কাস পার্টি জাতীয় পার্টির কারণে। সুতরাং এই যে রওশন এরশাদ বলেন, জিএম কাদের বলেন, এরশাদ বলেন, তারা তো বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছে, তারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। 91-তে ক্ষমতা এসে কিন্তু বিএনপি এরশাদকে জেলে পাঠায়, তাই না? ক্ষমতা আসার পরে তো না, ক্ষমতায় আসার আগে ওই 5 বছর উনি জেলে ছিলেন আমার, হ্যাঁ পুরো 5 বছর। আচ্ছা জেলে, এটা কি ওই তত্ত্বাবধায়ক সরকারের সময় নাকি বিএনপি ক্ষমতা আসার পরে? না, বিএনপি ক্ষমতা আসার তত্ত্বাবধায়ক সরকার আমলেই এরশাদকে জেলে পাঠানো। হ্যাঁ, তো যাই হোক বিএনপি সময় কিন্তু জেলে ছিল, ধারাবাহিকভাবে পুরো সময় জেলে ছিল। তার মানে বিএনপি ওই সময় দয়াটা দেখায়নি, পরবর্তীতে আওয়ামী লীগ দয়া দেখিয়ে তার সাথে জোট করেছে, ওই সম্পর্ক কিন্তু রয়ে গেছে। আজকে দেখেন হাসিনা যেখানে বিবাদে পড়েছে সেখানে জিএম কাদের এরশাদ এগিয়ে গেছে, রওশন এরশাদ এগিয়ে গেছে, আর যখন এরা বিবাদে পড়েছে আওয়ামী লীগ কিন্তু এগিয়ে এসেছে। অর্থাৎ তারা এই তারা এদেরকে যদি আমরা এখন মিলে আমরা মিলে ভ্যানিশ করতে না পারি, ওই তারা এবং তারা আবার বাংলাদেশে ফিরে আসবে, তখন কি হবে? গণঅভ্যুত্থান হয়েছে, তারা একটি পরাজিত শক্তি এবং একই সাথে এদেশের গণতন্ত্রকে হত্যার সাথে জড়িত। সুতরাং তাদের একমাত্র শাস্তি হলো ভারতে পাঠানো। হাসিনা যেমনি ভাবে দিল্লিতে আশ্রয় নিয়েছে, জিএম কাদের কিভাবে এখনো পর্যন্ত ঘুরতেছে, তার নামে একাধিক মামলা। তার মানে এদেশে আপনার কি মনে হয়, আমি এই প্রশ্নের একটু উত্তর নেব যে জিএম কাদের কেন ঘুরছে, আপনাদের অ্যানালিসিসটা কি? রিপন ভাই, দল হিসেবে যেমন রাশেদ বলছিলেন যে আমরা এবং আপনারা মিলে তারা এবং তাদেরকে আসলে শাস্তি করতে হবে, আপনারা এই ইস্যু থেকে গণ অধিকার পরিষদ বা যারা জাতীয় পার্টি নিষিদ্ধ চাচ্ছে, জাতীয় পার্টির বিচার চাচ্ছে, তাদের এক কাতারে কি আপনারা শামিল হচ্ছেন? আমি আপনাকে যেটা বলতে একাডেমিক্যালি রাশেদ যেটা মানে বলেছেন সেটার সাথে আমি অনেকটাই একমত। কারণটা হচ্ছে যেমন জাতীয় পার্টি মানে আমি যদি এভাবে বলি, আপনার আওয়ামী লীগের যে কামব্যাক মানে 1996 সালে যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফেরত আসলো, এটা কিন্তু একেবারেই, কারণ আমি আপনার সামনে পাবলিকলি বলবো না, মানে আমি একটা প্রসেসের মধ্যে ছিলাম
যখন আমরা মানে অপোজিশনে গেলাম, তো জাতীয় পার্টি আওয়ামী লীগকে সাপোর্ট দিল ক্ষমতা আসার ব্যাপার, তাদের তো মেজরিটি ছিল না, এবং বিনিময় বোধহয় জাতীয় পার্টিকে 2টো মন্ত্রিত্ব দিল, আনোয়ার হোসেন মঞ্জুকে একটা মন্ত্রিত্ব দেওয়া হলো, আরেকজন কাকে যেন দেওয়া হলো, 2টো মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল বোধহয় জাতীয় পার্টিকে। তো জাতীয় পার্টি আওয়ামী লীগকে 1996 সালে ক্ষমতায় আসতে সাহায্য করলো, এবং 1996 সালে যদি জাতীয় পার্টি ক্ষমতায় না আসতো তাহলে কিন্তু ইতিহাস অন্যরকম হতে পারতো, নিঃসন্দেহে অন্যরকম হতে পারতো। এবং এর পরবর্তীতে প্রতিটি ক্ষেত্রে জাতীয় পার্টি পলিটিক্স একটা ভিলেনের ভূমিকা পালন করেছে নিঃসন্দেহে। এবং আমি তো আপনাকে বলেছি যে এটা কোনো পলিটিক্যাল পার্টি না, এটা কারুর না কারুর মানে লেজ হিসেবে আপনার এটা ব্যবহার হয়, সোজা কথা। এটা মানে পারপাসফুলি এটা কেউ যে মানে বলেন আমাকে ব্যবহার করুন, হ্যাঁ, মানে সে মানে ওটা ব্যবহার হওয়ার জন্য, সোজা কথা। আপনারাও কি ব্যবহার করতে চান জাতীয় পার্টিকে? নো, আমাদের সেটা লাগবে না। আগামী নির্বাচনে, এখন নির্বাচনে আমি যদি বলি যে জামায়াত এনসিপি কিন্তু নানান শর্ত দিচ্ছে, যদি তারা নির্বাচন থেকে, আমি আপনাকে আমার পার্টির নেতা, ভার্চুয়ালি আমাদের নেতা তো তারেক রহমান, তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আন্দোলনে সংগ্রামে যারা আমরা একসাথে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছি নাকি, নির্বাচনের পরে তাদের সহযোগে জাতীয় সরকার গঠন করা হবে। সুতরাং উই ডোন্ট নিড এনি সাপোর্ট অফ দ্য জাতীয় পার্টি, এবং দরকার পড়বে না তো, আমাদের দরকার পড়ে নাই কোনো কালেই। আমরা মানে যেটাকে বলে নীতিহীন, মানে রাজনীতির তো একটা নীতি থাকতে হবে। এই যে মানে একজন মানে লোক কি বলে, একজন নীতিহীন লোক বোধহয় এটা বলেছিলেন, রাজনীতির শেষ কথা নাই। এটা একটা নীতিহীন উচ্চারণ। রাজনীতির শেষ কথা থাকবে না কেন? রাজনীতি হচ্ছে এমন একটা নীতি যেটা হচ্ছে একেবারেই কি বলে, ইটস এ প্রাইম পলিসি। এটার কোনো নীতি থাকবে না। আপনি ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে, চোরের সাথে বসবাস করবেন, দুর্বৃত্তের সাথে বসবাস করবেন, বদমাইশের সাথে চলাচল করবেন, অনলি ফর পাওয়ার। নো, এটা কি পাওয়ার কাকে বলে? হোয়াই উইল এক্সারসাইজ পাওয়ার? আপনি কি বলতে পারেন না যে আমি পাওয়ার নাই, ইনস্টিটিউট অফ পাওয়ার এই শব্দটার বদলে যদি বলেন যে দেশ পরিচালনা করব, দেশে আমি কন্ট্রিবিউট করব নাকি? হোয়াই পাওয়ার? দ্যাট ওয়ার্ড, এটা তো কোনো শব্দটার মধ্যে একটা অটোক্রেসি আছে, সোজা কথা। এই শব্দটা আমি একেবারেই পছন্দ করি না। কিন্তু রাশেদ যেটা বললো যে এই আন্দোলনে আপনাদেরকেও পাশে চায়, আপনারা কি পাশে থাকবেন? আমরা ডেমোক্রেটিক ট্রানজিশন, আমি যদি জাতীয় পার্টি যদি বাংলাদেশের গণতন্ত্রের জন্য যদি বিপদ হয়ে দাঁড়ায়, যদি আমার পার্টি মনে করে, নিশ্চয়ই পার্টি এটাকে সাপোর্ট করবে, সাপোর্ট করবে। জনাব রাশেদ খান, আপনি বলছিলেন যে সরকারের ভিতরে একটা অদৃশ্য শক্তি রয়েছে যারা আসলে জাতীয় পার্টিটাকে আওয়ামী লীগ পুনর্বাসনের কাজে ব্যবহার করছে, কিন্তু এখানে তো ছাত্র উপদেষ্টাও একজন বললেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত আসলে সরকার নেয়নি। তাহলে অদৃশ্য শক্তিও চাচ্ছে, আবার ছাত্র উপদেষ্টাও বলছে কোনো সিদ্ধান্ত নেয়নি। আজকে বলছে না, এটা 2-3 দিন আগে বলেছেন। না, সে মনে হয় এইভাবে উপদেষ্টা মানে ছাত্রদের মধ্যে থেকে ছাত্রদের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এবং তারপরে কিন্তু সরকারের কোনো আপডেট আমরা এরপরে আর জানি না যে সিদ্ধান্ত নিয়েছে। তিনি যে বক্তব্য দিয়েছিলেন আমি শুনেছি, তিনি বলছেন যে জাতীয় পার্টি তো ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে। তিনি স্পষ্টভাবে বলেননি যে এটা নিয়ে আসলে আমাদের কোনো পদক্ষেপ নিব না, এরকম স্পষ্ট করেননি। দেখেন, আমরা কিন্তু বরাবরই বলে আসছি যে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে সরকার ব্যবস্থা নিল, এটা কি সরকার ইচ্ছাকৃতভাবে নিয়েছে? না, একটা আন্দোলন হয়েছে, তখন সরকার ব্যবস্থা নিয়েছে। তো এখন যদি আমরা ওইভাবে আন্দোলনটা গড়ে তুলতে পারি, অবশ্যই সরকার ব্যবস্থা নিতে বাধ্য। এবং বিএনপির আমরা যে গতকাল 30+ দল নিয়ে শাহবাগে সাংবাদিক সমাবেশ করলাম, সেখানে বিএনপির একজন প্রতিনিধি ছিলেন জনাব হাবিবুল নবী খান সোহেল ভাই, তিনি ছিলেন, ভালো বক্তব্য রেখেছেন, সবাই খুব খুশি মানে তার বক্তব্য শুনে। তিনি তো সবসময় খুব মানে কবিতার স্বরে স্বরে বক্তব্য রাখেন, ভালো কথা বলেন। তো তিনিও একই কথা বললেন যে এই জাতীয় পার্টি যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে, আমরা তাদের বিচার চাই। আমরা অবশ্যই কোনোভাবেই জাতীয় পার্টিকে আশ্রয় প্রশ্রয় দেব না। তিনি আমাদের সেই সমাবেশ থেকে সবার সামনে এই কথা বলেছেন। তো আমার মনে হয় বিএনপির সুযোগ নাই জাতীয় পার্টিকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার। এবং বিএনপি ভাই যেটি বললেন, রিপন ভাই, যে এইভাবে নীতিহীনভাবে তো বিএনপি রাজনীতি করবে না, যে রাজনীতি আসলে শেষ বলে কিছু নাই। বিএনপি যদি সেটি করতো তাহলে মনে হয় হাসিনার সাথে হাত মিলিয়ে ক্ষমতার কিছুটা ভাগ নিয়ে তারা তো টিকতে পারত। কিন্তু সেই কাজটি যেহেতু করে নাই, সুতরাং বিএনপির যে একটি ক্যারেক্টার মানুষের মাঝে, যে আপোষহীনভাবে চলা, এবং একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মানুষ কেন আপোষহীন বলে, সেটা তো আমাদের মাথায় রাখতে হবে। আমার মনে হয় যে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে যে অন্য দল যাবে না
এই জন্য জাতীয় পার্টির প্রতি কিছুটা সফট থাকা, সেই সুযোগটা এই মুহূর্তে বাংলাদেশে কোনো দলের জন্য আসলে নাই। এক কথায় ফ্যাসিবাদ এবং তার দোসরদের প্রতি মানুষ খুবই ক্ষুব্ধ, আমরাও ক্ষুব্ধ। কারণ ইতিমধ্যে কিন্তু জাতীয় পার্টি প্রমাণ করেছে যে তারা কিন্তু ওই আপনার জাপার কাঁধে আপা কিন্তু ভর করে ফিরে আসার চেষ্টা করতেছে। আজকে এই যে কো চেয়ারম্যান নিজেই তো বললো, আর কি প্রমাণ? কিন্তু এখানে জাতীয় পার্টি নিষিদ্ধ হয় কি সন্ত্রাস দমন আইনে না অন্য কোনো ব্যাপারে? আপনি আপাতত জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেন, তাদের বিচারটা শুরু হোক। পার্টি হিসেবে আওয়ামী লীগ, জাতীয় পার্টির 14 দলের বিচার হইতে হবে। শুধুমাত্র হাসিনা, জিএম কাদেরের বিচার করবেন, রাশেদ খান মেনন, ইনুর বিচার করবেন, আর পার্টির বিচার করবেন না? এরা তো ফ্যাসিস্ট পার্টি, এদেরকে পার্টি বলা যায় না। এরা বাংলাদেশের রাজনীতি ধ্বংস করেছে। এবং সব থেকে বড় কথা হলো যে আওয়ামী লীগের তৈরি যে ইতিহাস, সেটা হয়তো ওই সময়কার প্রেক্ষাপটে গণতান্ত্রিক ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ কিন্তু ভারতের পার্টি হয়ে গেছে। এই মুহূর্তে দেখেন যে শেখ হাসিনাকে আশ্রয় কে দিচ্ছে? আমেরিকা দিয়েছে, ইউরোপ দিয়েছে, অন্য কোনো দেশ দিয়েছে, পাকিস্তান দিয়েছে? দেয়নি, ভারত দিয়েছে। এবং ভারত তাকে ফিরিয়েও দিবে না। বাংলাদেশ সরকার বারবার বলেছে, আমি শেষ করছি, বাংলাদেশ সরকার তাকে বারবার বলেছে যে ফিরিয়ে দেন, কিন্তু ফিরিয়ে দিচ্ছে না। একই সাথে জিএম কাদের এই যে লম্পঝম্প করতেছে কেন? ভারতের আশকারায়। এবং বাংলাদেশে যারা আসলে ভারতপন্থী সরকারি কর্মকর্তারা রয়েছে, প্রশাসনে রয়েছে, এমনকি এই সরকারে রয়েছে, তারা আশকারা দিচ্ছে। আমাদের স্পষ্ট কথা যে বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, রাজনীতি তো দূরে থাক, বাংলাদেশে আত্মদের কোনো অস্তিত্ব রাখা হবে না, এবং তারা কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচনে অংশ নিতে পারবে না। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ দেখছেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। এরপর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।